এখন আর বন্দুকের নলে নয়, বরং মিসাইলের নিশানায় বসে আলোচনার টেবিলে বসার শর্ত ঠিক করা হচ্ছে। এমন এক হুমকি দেওয়া হয়েছে যেখানে খোলাখুলি বলা হচ্ছে আপনাদের আলোচনার টেবিলে আসতেই হবে, নইলে আমরা পুরো ইরানকে শেষ করে দেব। এত পরিমাণ মিসাইল ছোড়া হবে যে একটাও পাওয়ার প্ল্যান্ট বাঁচবে না, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো থাকবে না, কোনো ব্রিজ, কোনো রেল লাইন, কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আমাদের সাথে কথা বলতে আলোচনার টেবিলে চলে আসুন এবং আপনাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট বা পরমাণু কর্মসূচি আমাদের হাতে তুলে দিন, বাকিটা আমরা বুঝে নেব, কিন্তু আপনাদের আসতেই হবে। এই গর্জন তেহরান শুনুক বা না শুনুক, ইসলামাবাদ কিন্তু ঠিকই শুনে নিয়েছে, কারণ হোয়াইট হাউস সরাসরি ইসলামাবাদকে মেসেজ দিয়ে দিয়েছে আপনারা প্রস্তুতি নিন। আর এই প্রস্তুতির মানে হলো আজ থেকে স্কুল কলেজ সব বন্ধ, কলেজের পড়াও অনলাইনে হবে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। যে হোটেলে এই আলোচনা হওয়ার কথা সেখান থেকে সাধারণ মানুষদের বের করে দেওয়া হয়েছে এবং নতুন করে কাউকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। হোটেলের চারপাশের বহুতলগুলোতে হাতে বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে ইসলামাবাদকে এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে হোয়াইট হাউস তেহরানকে হুমকি দিচ্ছে, আর অন্যদিকে তেহরানও খোলাখুলি বলছে আমেরিকা দাদাগিরি দেখানোর কে, আমাদের পরমাণু কর্মসূচি কেড়ে নেওয়ার অধিকার ওদের কে দিল? এই নিউক্লিয়ার এনরিচমেন্ট আমাদের জাতীয় সম্পদ, আর আপনারা যদি ভাবেন আমাদেরকে যুদ্ধে ভয় পাওয়াবেন তাহলে শুনে রাখুন, আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত, আমরা শহীদ হতে রাজি, সবকিছু বিসর্জন দিতেও প্রস্তুত, তাই অবাক হবেন না। আমেরিকা ধরেই নিয়েছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আলোচনা হবে, আর সোমবার অর্থাৎ আজ জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন। তার সাথে থাকবেন উইটকফ এবং ট্রাম্পের জামাই সহ সেই একই টিম এই আলোচনায় অংশ নেবে। ইসলামাবাদে সেই একই হোটেল থাকবে, একইভাবে নিরাপত্তারক্ষীর উপস্থিতিও থাকবে, কিন্তু এবার সারা বিশ্ব থেকে আসা সাংবাদিকদের জন্য সেই সুযোগ বা জায়গা থাকছে না, যা প্রথম দফার আলোচনায় ছিল। কারণ এবার মিসাইলের নিশানায় রেখে এই আলোচনার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তেহরান একদমই প্রস্তুত নয়, তাদের রেভলিউশনারি গার্ডও রাজি নয়। তাদের প্রশ্ন, এটা কেমন আলোচনা যেখানে আপনারা আমাদের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে রেখেছেন, আবার মুখে যুদ্ধবিরতির কথা বলে আলোচনার টেবিলে আসার কথা বলছেন? এটা অসম্ভব, আমরা আসবো না, কোনো আলোচনা হবে না, আর আপনারা সোশ্যাল মিডিয়ায় বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাদের এখানে সিদ্ধান্ত নেবেন আমাদের সুপ্রিম লিডার খামেনি। তিনি যে সিদ্ধান্ত নেবেন তার উপরে ভিত্তি করেই ইরান থেকে কাউকে ইসলামাবাদে যেতে হলে সে যাবে। যে কোনো সিদ্ধান্তের চূড়ান্ত শিলমোহর দেবেন সুপ্রিম লিডার খামেনি। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানে না, কারণ তার জীবনের ঝুঁকি রয়েছে। তিনি কোনো বাংকারে আছেন, কোন বাংকারে আছেন কারোর জানা নেই, কিন্তু সবাই জানে ইস্পাহানের বাংকারের নিচেই নিউক্লিয়ার এনরিচমেন্ট বা পরমাণু কর্মসূচি চলছে। আমেরিকা এটা ভালো করেই জেনে গেছে যে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন এই মুহূর্তে বাংকারগুলোতে রেভলিউশনারি গার্ডের হাতেই রয়েছে। তাহলে এই আলোচনা যদি না হয়, তবে কি সত্যি ট্রাম্প মিসাইল ছুড়বেন? ইসলামাবাদ কি সত্যি এইসব প্রস্তুতি শুধু হাওয়ায় ভাসিয়ে করছে? আমার মনে হয় আজ আমাদের প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। যে কথা হোয়াইট হাউস বলছে, যে কথা তেহরান আলোচনা করছে, আর যার ভিত্তিতে হোয়াইট হাউসের নির্দেশে ইসলামাবাদ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। যদিও পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের কাছে এমন কোনো খবর নেই, আর আইএসপিআর এর তরফ থেকেও এমন কোনো দাবি করা হয়নি যে ইরান আলোচনার জন্য রাজি হয়েছে। একদমই না। আসিফ মুনির তেহরান ঘুরে এসেছেন ঠিকই, কিন্তু তার হাত খালি। ঠিক যেমন প্রথম দফার 21 ঘন্টার আলোচনার পর জেডি ভ্যান্সের হাত খালি ছিল, আর তিনি চরম হতাশা নিয়ে ওয়াশিংটনে ফিরে গিয়েছিলেন। তাহলে এর আসল মানে কি? আমেরিকা বা ট্রাম্প কি এমন এক ফাঁদে আটকে গেছেন যেখানে দাঁড়িয়ে তারা তাদের শেষ চালটা খেলতে চাইছেন? তারা কি গোটা বিশ্বকে এটা দেখাতে চাইছেন যে আমরা সব রকম চুক্তির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তেহরান সাড়া দেয়নি বলেই আমরা ইরানকে শেষ করে দেব বা ধ্বংস করে দেব? নাকি এটা একটা প্রচন্ড মানসিক চাপ যার জন্য ইসলামাবাদকেও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে? এমনকি C-17 বিমানও নূর খান বিমানবন্দরে অবতরণ করেছে এবং ইসলামাবাদে এই বিমান নামার পর প্রস্তুতি আরো জোরদার হয়েছে। কিন্তু একটু দাঁড়ান, এই প্রতিটি কথার গভীরতা আপনাদেরকে বুঝতে হবে। আগে এই অবতরণ করা বিমানটির দিকেই একবার তাকান। এটা আমেরিকার প্রস্তুতি, এটা ইসলামাবাদকে প্রস্তুত থাকার একটা কড়া নির্দেশ। তবে আন্তর্জাতিক কূটনীতিতে এই প্রথমবার আমেরিকা পুরোপুরি তৈরি। হোয়াইট হাউস সবুজ সংকেত দিয়েছে, কে কে যাবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে একেবারেই না।
আগে অর্থনৈতিক অবরোধ তুলুন, তবেই কোনো আলোচনার কথা ভাবা যেতে পারে। আর পরমাণু কর্মসূচির কথা যদি বলেন, তবে স্বপ্নেও ভাববেন না যে আপনারা ওই দিকে এক পাও এগোতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসলামাবাদে আসলে চলছেটা কি? এবং সেখানে যাই হচ্ছে তাতে ইসলামাবাদের নিজস্ব কোনো হাত নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, সবটাই সরাসরি হোয়াইট হাউসের নির্দেশ। আর আমেরিকার প্রেসিডেন্ট এটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, দুটি জায়গায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং তিনি যা বলেছেন তার অর্থ একদম পরিষ্কার। মিসাইলের নিশানায় রেখে আলোচনা, আর যদি চুক্তি মানা না হয় তবে প্রতিটা পাওয়ার প্ল্যান্ট, প্রতিটা ব্রিজ আমরা উড়িয়ে দেব। তিনি ফক্স নিউজে গিয়ে খোলাখুলি বলেছেন, ওবামার মতো ভুল আমি করব না, আমি কোনো আপোষ করব না, আমাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট আটকাতেই হবে, তাতে যাই হয়ে যাক। এইসব কথার পর ইরানের তরফ থেকেও কড়া জবাব এসেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান খোলাখুলি বলে দিয়েছেন, ট্রাম্প বলছেন ইরান নাকি নিজের পরমাণু অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু উনি এটা বলছেন না যে কোন অপরাধে, উনি কে আমাদের আটকানো, কোনো দেশকে তার নিজস্ব অধিকার থেকে বঞ্চিত করার উনি কে? আমরা তো কোনো যুদ্ধ করছি না, আমরা আত্মরক্ষা করছি। আর এই আত্মরক্ষা করতে গিয়ে যদি আমরা শহীদও হয়ে যাই তাতেও ক্ষতি নেই, কিন্তু আমরা কিছুতেই মাথা নত করব না। আত্মরক্ষার স্বার্থে যদি যুদ্ধ করতে হয় আমরা প্রস্তুত আছি। এটা স্পষ্টতই একটা না, এটা একটা সরাসরি প্রত্যাখ্যান। এর উদ্দেশ্য হলো হোয়াইট হাউসের এই আগ্রাসী পদক্ষেপকে আটকে দেওয়া। কিন্তু হোয়াইট হাউস অন্য কিছুই ঠিক করে রেখেছে। ট্রাম্প যা লিখেছেন, ইন্টারভিউতে যা বলেছেন, তার প্রতিটা শব্দ খেয়াল করুন। তিনি বলেছেন, আমার প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে, তারা আজ সন্ধ্যার মধ্যে আলোচনার জন্য সেখানে পৌঁছে যাবে। আমরা খুব সঠিক এবং যুক্তিসঙ্গত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমার আশা তারা এটা মেনে নেবে, কারণ তারা যদি এটা না মানে তাহলে আমেরিকা ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং প্রতিটি ব্রিজ ধ্বংস করে দেবে। যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে আর কোনো ছাড় দেওয়া হবে না। ইরানের ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্ট খুব দ্রুত এবং খুব সহজেই গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প আরও বলেছেন, ইরান শনিবার হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন করেছে। যদিও অবরোধ আমরা করেই রেখেছিলাম, তবু তারা গুলি কেন চালালো? এতে তো ক্ষতি তাদেরই হচ্ছে। প্রতিদিন তাদের $50 কোটি ক্ষতি হচ্ছে, আমেরিকার এতে কোনো ক্ষতি নেই। আর এর জবাবে যখন ইরানের কমান্ডাররা সামনে আসেন তখন তারা খোলাখুলি বলেন, আমেরিকা আসলে ইসরায়েলের জন্য যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেখানে তাদের শুধু হারানোরই আছে, পাওয়ার কিছু নেই, কারণ আমরা তাদের কিছুই পেতে দেব না। আমরা জানি আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু এখন এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কোনোভাবেই তিনটে জিনিস মেনে নেওয়ার অনুমতি দেয় না। প্রথমত, আমাদের উপর যে নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপানো আছে তা যে কোনো মূল্যে শেষ করতে হবে। অর্থাৎ এই যুদ্ধ তখনই থামানো হবে যখন স্যাংশন তুলে নেওয়া হবে, কারণ বছরের পর বছর ধরে আমরা এই স্যাংশন দেখে আসছি। দ্বিতীয়ত, যুদ্ধের পরিস্থিতিতে গত 4-5 দশক ধরে ইসরায়েল এবং আমেরিকার যে মানসিকতা রয়েছে, আপনাদের সেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনারা যুদ্ধের হুমকি দিয়ে আন্তর্জাতিক স্তরে ইরানকে একঘরে করে রেখেছেন, কিন্তু এখন যখন যুদ্ধ শুরু হয়েছে তখন যুদ্ধই হবে। চুক্তির টেবিলে বসার আগে আপনাদের গ্যারেন্টি দিতে হবে। এখন আর শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং ভবিষ্যতে আর কখনোই যুদ্ধ হবে না, সেই পার্মানেন্ট গ্যারেন্টি আপনাদের দিতে হবে। আর আপনারা যে হরমুজ প্রণালীর কথা বলছেন যে আমরা সেখানে গোলাগুলি কেন করছি, তাহলে একটা কথা জেনে রাখুন, আমরা আমাদের সুপ্রিম লিডার খামেনি নই, তিনি সব ঠিক করবেন যে আমাদের কোন পথে এগোতে হবে। যেখানে আমাদের টোল বা মাসুল নেওয়ার অধিকার আছে, আর সেখানে আমরা সেটা করবই, আমরা নেবই। আর এই জন্যই আমরা সেই সব দেশকে টার্গেট করছি যারা ভাবছে যে হোয়াইট হাউসের নির্দেশেই সব চলে। ওরা ভাবছে ওদের নৌবাহিনীর উপস্থিতি আর অবরোধ দিয়ে সব নিয়ন্ত্রণ করবে, কিন্তু ওদের দাদাগিরি একেবারেই চলবে না। এই বার্তা আইআরজিসির মুখপাত্রের তরফ থেকে এসেছিল। একজন কমান্ডারের অবস্থান থেকে খোলাখুলি গোটা দুনিয়ার সামনে রাখা হয়েছে। শহীদ হওয়ার জন্য, প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এখন ইরানের মন্ত্রিসভা পর্যন্ত তৈরি হয়ে বসে আছে। যে মন্ত্রিসভা কাল পর্যন্ত সরকার চালাতো, এই মুহূর্তে পুরোপুরি আইআরজিসির নির্দেশ মেনেই সে দেশের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি চলছে। এই বার্তাটা মোটেও ছোটখাটো বিষয় না। আগামীকালের মধ্যে 3টি বড় ঘটনা ঘটতেই হবে, আর যদি তা না ঘটে তাহলে পরশুর পরের পরিস্থিতিতে দুটো ব্যাপার হতে পারে। হয় এটা ধরে নেওয়া হবে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিস্থিতি তৈরি করেছেন তা স্রেফ বিশ্ববাজার এবং শেয়ার বাজারকে প্রভাবিত করার জন্য, কারণ তিনি শুক্রবার যা বলেছিলেন তাতে শেয়ার বাজার উপরে উঠেছিল, আর এখন যা বললেন তাতে কাল হয়তো শেয়ার বাজার নিচে নেমে যাবে, কারণ ইরান সম্মতি দেয়নি।
পাকিস্তান তৈরি আছে, হোয়াইট হাউস তাদের লোক পাঠাচ্ছে। এটা এমন একটা পরিস্থিতি যেখানে প্রথমবার এই প্রশ্নটাও উঠছে যে বাকি দুনিয়া যারা নিজেদের মতো করে চেষ্টা করছে তারা এখন কি করবে। ইউরোপের দেশগুলো এখন ইরানের সাথেও বৈঠক করছে, তারা পারস্পরিক সম্মতির মাধ্যমে ইরানকে একটা প্রস্তাব দিতে প্রস্তুত। জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোও এই পরিস্থিতিতে জ্বালানি বা এনার্জি নিয়ে নতুন রাস্তা খুঁজছে। কিন্তু আমেরিকা মিসাইলের ভয় দেখিয়ে এই আলোচনাটা ইসলামাবাদে কার্যকর করতে চাইছে। দেখুন দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় 4টি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন, ডেডলাইন বা সময়সীমা শেষ হলে কি সত্যি সত্যি হামলা হবে? ডেডলাইন শেষ হলে কি নতুন কোনো সিজফায়ার শুরু হবে? যদি ডেডলাইন পেরিয়ে যায় তাহলে কোন দেশ জয়ের আনন্দে মাতবে আর কোন দেশ নিজেকে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখবে? দ্বিতীয় প্রশ্ন, এটা হলো ইরানকে নিয়ে, যে এখনো পর্যন্ত সোজা না বলে এসেছে। তারা বলছে আমরা ইসলামাবাদ যাব না, কোনো আলোচনা হবে না, আপনাদের কাছে কোনো সুস্পষ্ট কাঠামো নেই, আপনারা শুধু আপনাদের শর্তগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছেন, আমরা কোনো শর্ত মানব না। এই 4টি শর্ত নিয়েই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের হাত একেবারেই খালি। তিনি আলোচনার জন্য তেহরানে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পর পাকিস্তান থেকে শুধু একটা লাইনেরই বিবৃতি এসেছে, আঞ্চলিক শান্তি বজায় থাকুক, আর এই শান্তির জন্য পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা যেন গোটা বিশ্বের সামনে ফুটে ওঠে। সেনাপ্রধান আসিফ মুনির ঠিক এই চেষ্টাই করেছেন। অর্থাৎ ইরান যদি তাদের অবস্থানে একদম অনড় থাকে তাহলে এরপর রাস্তা কোন দিকে যাবে? তৃতীয় প্রশ্ন, এই প্রশ্ন খোদ মধ্যস্থতাকারী দেশ অর্থাৎ পাকিস্তানকে নিয়ে, কারণ এই মুহূর্তে পাকিস্তানের গোটা কূটনীতি এবং রণনীতি পুরোপুরি হোয়াইট হাউসের ইশারায় চলছে। তো আমেরিকা আর পাকিস্তানের এই যে বন্ধুত্ব, আগামী দুদিনের মধ্যে এরও একটা বড় পরীক্ষা হতে চলেছে। আর চতুর্থ ও শেষ প্রশ্নটা সত্যি ভয় ধরানো, কারণ এই পরিস্থিতিতে বারবার একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, ইরানের কাছে যদি 60% এনরিচ ইউরেনিয়াম থাকে, জানিয়ে ট্রাম্প বারবার বলছেন যে এটা আমাদের যে কোনো মূল্যে চাই। আর ইরানও পাল্টা বলছে যে আমাদের পরমাণু অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে। যখন এই ধরনের কথা চলছে তখন নতুন প্রশ্ন এটাই যে আমেরিকা কি সত্যি সত্যি ইরানকে ধ্বংস করতে ময়দানে নামবে? আর এসবের মাঝেই নিজেদের অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে দিয়েছে তেল আবিবে বসে ইসরায়েল, তাদের সেনাদল আইডিএফ। অন্যদিকে তেহরান বা ইরানের ভিতরে আইআরজিসিও ট্রিগারে আঙুল রেখে বসে আছে। এই পরিস্থিতি এমন একটা দিকে চলে না যায় জানিয়ে আমেরিকার গুপ্তচর সংস্থাগুলো চরম অস্থিরতায় ভুগছে। তারা ভাবছে যার কাছে 60% নিউক্লিয়ার এনরিচমেন্ট আছে, আর যখন তার দেশকেই শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তখন সেই দেশ কোন দিকে কিভাবে এগোবে তা কেউ জানে না। আর সম্ভবত এই প্রশ্নের উত্তর হোয়াইট হাউসের কাছেও নেই, পেন্টাগনের কাছেও নেই। ঠিক একই সমস্যায় হয়তো সিআইএও ভুগছে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদও তাদের ব্লুপ্রিন্টে কখনো নিশ্চিত করে জানতে পারেনি যে ইরানের কাছে আদেও পরমাণু অস্ত্র আছে কি নেই। এর উপর চীন আর রাশিয়ার থেকে ইরান যে সাহায্য পাচ্ছে, সেটা স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া গুপ্তচর তথ্যই হোক বা রাসায়নিক ও বারুদ লাগাতার তেহরানে পৌঁছানো হোক, এরপর তাদের আসল শক্তি যে ঠিক কতটা সেটা এই সিজফায়ারের পর কেউ আন্দাজও করতে পারছে না। আর এই জন্যই আমেরিকান রিপোর্টও বলছে যে ইসলামাবাদের এই প্রস্তুতি আমেরিকার সবচেয়ে বড় চাল।